শেষ কবে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য পরে আপনাকে আফসোস করতে হয়েছিল? কোনো ভুল স্ট্রোককে না, কোনো ভুল মানুষের প্রেমে পড়া কিংবা স্রেফ আবেগের মাথায় কোনো ভুল ক্যারিয়ার বেছে নেওয়া। আমরা সবাই নিজেকে অত্যন্ত যুক্তিবাদী, সচেতন এবং বুদ্ধিমান মানুষ বলে মনে করি। আমরা ভাবি আমাদের জীবনের প্রত্যেকটি বড় সিদ্ধান্ত আমরা খুব ঠান্ডা মাথায় হিসেব নিকেশ করে নিয়েছি। কিন্তু আজ কর্পোরেট লিডারদের সেই ভ্রমরম ভেঙে চুরমার হতে যাচ্ছে। আমাদের চেনা পরিচিত দুনিয়ায় প্রায় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। দারুণ সব বড় বড় ডিগ্রিধারী মানুষ, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সফল ব্যবসায়ী কিংবা তুখুর কূটনীতিকরাও জীবনের কোনো এক মোড়ে এসে এমন নিখাত বোকার মতো সিদ্ধান্ত নিয়ে বসেন যা তাদের পুরো জীবনকে এক মুহূর্তে ধ্বংস করে দেয়। তখন চারপাশের মানুষ অবাক হয়ে ভাবে, এত বুদ্ধিমান একটা মানুষ কিভাবে এমন একটা সস্তা পাদে পা দিল। আসল সত্যটা হলো, মানুষের মস্তিষ্ক কোনো ত্রুটিহীন সুপার কম্পিউটার নয়, বরং আমাদের অজান্তে প্রতিদিন আমাদের অবচেতন মন অসংখ্য কগনিটিভ বায়াসের জাদুঘরে পাত পেতে বসে থাকে। এগুলো কোনো সাধারণ ভুল নয়, এগুলো হলো সিস্টেমেটিক অ্যারস, অর্থাৎ যা আমরা যুগের পর যুগ একই প্যাটার্নে করে যাই। আজকের এই বিশেষ পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি সুইস থিঙ্কার অ্যান্ড এন্টারপ্রেনর রল্ফ ডোবেলির বিশ্বকাপনা মাস্টারপিস দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এর গভীরে। এই বইটি লেখক মানুষের চিন্তা ভাবনা জগতের এমন ৯৯টি মনস্তান্ত্রিক ফাঁদের মুখোশ খুলে দিয়েছেন যা আমাদের প্রতিনিয়ত বোকা বানাচ্ছে। এই ২০২৬ সালের হাইপার অটোমেটেড এবং এআই এর যুগে, যেখানে তথ্যের কোনো অভাব নেই কিন্তু স্পষ্ট চিন্তার তীব্র সংকট চলছে, সেখানে ভুল সিদ্ধান্ত থেকে নিজের সময়, অর্থ এবং মানসিক শক্তি বাঁচানোর জন্য এই বইটির চেয়ে বড় কোনো কম্পাস হতেই পারে না। চলুন আমাদের নিজেদের মগজের সেই গোপন ব্ল্যাক বক্সটি আজ নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করে। রল্ফ ডোবেলি দেখিয়েছেন লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্য দিয়ে আমাদের মানব মস্তিষ্ক আজকের এই রূপ নিয়েছে। আদিম যুগে বন্য পরিবেশে বেঁচে থাকার জন্য মানুষকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হতো। সেখানে বসে গভীর চিন্তা করার মতো লাক্সারি বা সময় মানুষের ছিল না। জোপের আড়ালে ভাগ আছে কি নেই তা নিয়ে বেশি গবেষণা করতে গেলে মানুষ নিজেই ভাগের রাতের খাবার হয়ে যেত। তাই ব্রেন কিছু শর্টকাট তৈরি করে নিয়েছিল, তাকে সাইকোলজির ভাষায় বলে হিউরিস্টিক্স। আদিম গুহাবাসী মানুষের বেঁচে থাকার জন্য এই শর্টকাটগুলো চমৎকার কাজ করলেও আজকের এই জটিল আধুনিক দুনিয়ায় এই শর্টকাটগুলোই আমাদের সবচেয়ে বড় পকেট কাটায় পরিণত হয়েছে। এই ভুল শর্টকাটগুলোকে বলা হয় কনগেটিভ বায়াস। আসুন এই বই থেকে বাস্তব জীবনের ৫টি সবচেয়ে মারাত্মক চিন্তার পাত দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে সারভাইভারশিপ বায়াস। আমরা সবসময় কেবল তাদের গল্পই শুনি বা পড়ি যারা কোনো ক্ষেত্রে চরমভাবে সফল হয়েছে, আর এর ফলে আমরা ওই সফলতার সম্ভাবনাকে অবাস্তব রকম ভাবে সহজ মনে করি। যারা ব্যর্থ হয়েছে তাদের গল্প মিডিয়া বা সমাজ কখনোই আমাদের শেখায় না। যেমন ধরুন, আপনি ইন্টারনেট স্ক্রল করতে করতে দেখলেন এক কলেজ ড্রপ আউট তরুণ ফ্রিল্যান্সিং বা স্টার্ট আপ করে কোটি টাকার গাড়ি কিনে ফেলেছে। আপনার ব্রেন সাথে সাথে শর্টকাট নিল, আরে পড়াশোনা ছেড়ে দিলেই বোধহয় সফল হওয়া যায়। আপনি ভুলে যাচ্ছেন সেই একজন সফল ব্যক্তির পেছনে আরো ১০,০০০ এমন তরুণ আছে যারা পড়াশোনা ছেড়ে আজ চরম ব্যর্থ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। রল্ফ ডোবেলি বলেন, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু সফলদের চকচকে মঞ্চ নয়, ব্যর্থদের বিশাল কবরস্থানটাও ঘুরে দেখা উচিত। ২. কনফার্মেশন বায়াস। এটি মানুষের মনের সবচেয়ে বড় অহংকার। আমাদের মন অলরেডি যা বিশ্বাস করে, আমরা কেবল সেই বিশ্বাসের সপক্ষে তথ্যগুলোকে ইন্টারনেটে বা বাস্তবে খুঁজি এবং খুব সহজেই তা গ্রহণ করি। আর আমাদের বিশ্বাসের বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ এলেও আমরা তাকে ভুয়া বলে এড়িয়ে দেই। ধরুন, আপনি বিশ্বাস করেন যে একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম আগামী মাসে দ্বিগুণ হয়ে যাবে। এখন আপনি গুগলে কেবল সেই নিউজ বা অ্যানালাইসিস গুলোই পড়বেন যা আপনার এই বিশ্বাসকে জাস্টিফাই করবে। কোনো এক্সপার্ট যদি ওই শেয়ারের হাজারটা টেকনিক্যাল লসের কথাও তুলে ধরে, আপনার ব্রেন তাকে স্কিপ করে যাবে। লেখক আমাদেরকে পরামর্শ দেন, নিজের কোনো তীব্র বিশ্বাস তৈরি হলে সবার আগে তার বিপরীত যুক্তিগুলো খোঁজার চেষ্টা করুন। সত্যকে আলিঙ্গন করতে শিখুন, নিজের ইগোকে নয়। নাম্বার ৩, দ্য সান কস্ট ফ্যালাসি, অর্থাৎ অতীতের খেসারত। যখন আমরা কোনো প্রজেক্ট বা সম্পর্কে ইতিমধ্যে প্রচুর সময়, শ্রম বা অর্থ বিনিয়োগ করে ফেলি,
তখন সেই জিনিসটি ভুল বা ক্ষতিকর জেনেও আমরা কেবল আগের বিনিয়োগটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে সেটি দিনের পর দিন টেনে নিয়ে যায়। যেমন ধরুন, আপনি সিনেমা হলে একটি মুভি দেখতে গেলেন, 30 মিনিট দেখার পর বুঝলেন সিনেমাটি চরম ফালতু বা আপনার মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি হল থেকে বের হবেন না। কেন? কারণ আপনি টাকা দিয়ে টিকিট কিনেছেন। অথচ আপনি যদি বাকি 2 ঘন্টা সেখানে বসে থাকেন, তবে আপনার টাকার পাশাপাশি আপনার জীবনের অমূল্য 2 ঘন্টাও কিন্তু নষ্ট হচ্ছে। একইভাবে কোনো লোকসানি ব্যবসা বা কোনো টক্সিক সম্পর্কে মানুষ বছরের পর বছর আটকে থাকে কেবল এই ভেবে যে আমি তো অলরেডি 5 বছর সময় নষ্ট করে ফেলেছি। রলফ ডোবেলনি বলেন, অতীতকে ভুলে যান। আপনার পরবর্তী সিদ্ধান্ত হওয়া উচিত বর্তমান এবং ভবিষ্যতের লাভ ক্ষতির উপর ভিত্তি করে, অতীতে কি হারিয়েছিলেন তার উপর ভিত্তি করে নয়। 4. সোশ্যাল ফ্লো। অন্য সবাই যা মনে করছে সেটা নিশ্চয়ই সঠিক, এই অন্ধ অনুকরণকে বলে সোশ্যাল ফ্লো। আমরা যখন কোনো বিষয় সিদ্ধান্তহীনতায় ভুগি, তখন আমরা নিজের বুদ্ধি না খাটিয়ে বাকিরা কোন দিকে যাচ্ছে তাই চিন্তা করি। আপনি একটি নতুন শহরে গিয়েছেন রাতের খাবার খেতে। সেখানে পাশাপাশি 2টি রেস্তোরাঁ আছে। একটি রেস্তোরাঁ একদম খালি আর অন্যটিতে প্রচন্ড ভিড়। আপনার ব্রেন সাথে সাথে ধরে নেবে ভিড় হওয়া রেস্তোরাঁটির খাবার অবশ্যই সেরা। অথচ হতে পারে খালি রেস্তোরাঁটির খাবার অনেক বেশি হাইজেনিক ও সুস্বাদু, কিন্তু কেবল সোশ্যাল প্রুফের কারণে সবাই ওই ভিড়ের দিকে ছুটছে। কর্পোরেট মার্কেটিং এর এই সোশ্যাল প্রুফ ব্যবহার করে আপনাকে প্রতিনিয়ত এমন সব জিনিস কেনাচ্ছে যা আপনার আদতে কোনো প্রয়োজনই নেই। নাম্বার 5, দ্য অ্যাঙ্কার এফেক্ট। কোনো বিষয় সম্পর্কে আমরা সবার প্রথমে যে সংখ্যাটি বা তথ্যটি পাই, আমাদের ব্রেন সেটাকে পরম সত্যের মতো নোঙ্গর হিসেবে ধরে নেয় এবং পরবর্তীতে সব হিসেব সেটা সাপেক্ষে করে। আপনি একটি শোরুমে গেলেন, সেলসম্যান একটি ঘড়ি দেখিয়ে বলল এটার দাম 50,000 টাকা। আপনি মনে মনে ভাবলেন, বাপরে এত দাম। এরপর সে বলল, স্যার আজ আমাদের স্পেশাল অফার চলছে, তাই এটি আপনি মাত্র 20,000 টাকায় পাবেন। আপনার ব্রেন সাথে সাথে ভাববে, ওয়াও, 30,000 টাকা সেভ হলো। অথচ ঘড়িটির আসল মূল্য হয়তো 5,000 টাকাও নয়। কিন্তু সেলসম্যান প্রথমে 50,000 সংখ্যার নম্বরটি আপনার মাথায় ফেলে আপনাকে ম্যানিপুলেট করে দিল। রল্ফ ডোবেলি তার বইয়ে মানুষের আরেকটি মারাত্মক মনস্তান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করেছেন, যাকে বলা হয় অথরিটি বায়াস বা কর্তৃপক্ষের প্রতি অন্ধ আনুগত্য। অর্থাৎ কোনো মানুষ যদি বড় কোনো পদে থাকে বা ডাক্তার, পুলিশ কিংবা কোনো বিজ্ঞানীর পোশাকে থাকে, তবে সে কোনো অবাস্তব বা অনৈতিক কথা বললেও আমাদের ব্রেন সেটাকে বিনা প্রশ্নে চরম সত্য বলে মেনে নেয়। এই বায়াসের সবচেয়ে বড় এবং শিউরে ওঠার মতো বৈজ্ঞানিক প্রমাণ হলো 1961 সালে ইয়েল ইউনিভার্সিটির সাইকোলজিস্ট স্ট্যানলি মিলগ্রাম কর্তৃক পরিচালিত বিখ্যাত মিলগ্রাম এক্সপেরিমেন্ট। গবেষণায় অংশ নেওয়া একজন সাধারণ মানুষকে একটি কন্ট্রোল প্যানেলের সামনে বসানো হলো, যেখানে 15 ভোল্ট থেকে শুরু করে 450 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক সকেট সুইচ ছিল। তাকে আদেশ দেওয়া হলো পাশের রুমের ছাত্রটি কোনো প্রশ্নের ভুল উত্তর দিলে তাকে কারেন্টের শক দিতে হবে এবং প্রতি ভুলের জন্য শকের তীব্রতা বাড়াতে হবে। পাশের রুমের ছাত্রটি আসলে ছিল একজন অভিনেতা, যাকে কোনো বাস্তব শক দেওয়া হচ্ছিল না, কিন্তু সে শকের অভিনয় করছিল। ভোল্টেজ যখন 300 পার হলো, তখন পাশের রুম থেকে অভিনেতা ব্যথার চিৎকার করতে লাগলেন, দেওয়ালে লাথি মারতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার হার্টের সমস্যা আছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি মারা যাব। গবেষণার অংশ নেওয়া মানুষটি তখন ভয়ে কাঁপতে লাগলেন, ঘামাতে লাগলেন এবং ল্যাব কোট পরা পরিদর্শক বিজ্ঞানীকে বললেন, আমি কি বন্ধ করব? ও তো মারা যাবে। কিন্তু বিজ্ঞানী ঠান্ডা এবং গম্ভীর গলায় বললেন, কোনো সমস্যা নেই, সব দায়িত্ব আমার, আপনি পরীক্ষা চালিয়ে যান। ফলাফলটি ছিল পুরো মানবজাতির জন্য এক স্তব্ধ করে দেওয়া সত্য। মিলগ্রাম এক্সপেরিমেন্টে দেখা যায় প্রায় 65% সাধারণ মানুষ পাশের রুমের মানুষের তীব্র চিৎকার এবং মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও সর্বোচ্চ 450 ভোল্টের মারাত্মক প্রাণঘাতী ইলেকট্রিক শকের বোতামটি টিপে দিয়েছিলেন। কেন? কারণ ল্যাব কোট পরা একজন অথরিটি তাদের আদেশ দিচ্ছিলেন। এই পরীক্ষাটি প্রমাণ করে যে আমরা যখন কোনো ইউনিফর্ম বা ক্ষমতার সামনে থাকি, তখন আমাদের নিজেদের বিবেক ও স্বাধীন চিন্তা ভাবনা পুরোপুরি লোপ পায়। রল্ফ ডোবেলি বলেন, কোনো মানুষ কত বড় চেয়ারে আছে তা দেখে তার কথা বিশ্বাস করবেন না। কথাটার পেছনের লজিক বা যুক্তিকে তার নিজের বুদ্ধি দিয়ে যাচাই করুন। অডিও বুকের এই অংশে আমরা জানবো কিভাবে এই চিন্তার ভুলগুলো আমাদের প্রফেশনাল লাইফ এবং বিজনেসকে দেউলিয়া করে দেয়।
রল্ফ ডোবেলি কর্পোরেট কালচারের 3টি বড় সংকটের কথা তুলে ধরেছেন তার বইতে। 1. গ্রুপ থিঙ্ক, অর্থাৎ দলের অন্ধস্রোত। যখন কোনো মিটিং বা বোর্ডরুমে অনেক মানুষ একসাথে কাজ করে, তখন সবাই দলের বাকি সদস্যদের সাথে তালে তাল মিলিয়ে গিয়ে বা বসের গুড বুকে থাকতে গিয়ে নিজের ভিন্ন বা সঠিক মতামতটি প্রকাশ করে না। সবাই ভাবে বাকি 10 জন যখন বলছে প্রজেক্টটা ভালো, তখন আমি একা কেন খামোশ ঝামেলা পাকাবো, চুপ থাকাই সেফ। ইতিহাসের অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাজার নতুন প্রোডাক্ট এনে দেউলিয়া হয়ে গেছে কেবল এই গ্রুপ থিঙ্কিং এর কারণে। মিটিংয়ে হয়তো 2-1 জন জুনিয়র জানতো যে প্রোডাক্টটি মারাত্মক ত্রুটি আছে, কিন্তু সিইও এবং বাকিদের একমত দেখে তারা ভয়ে মুখ খোলেনি। রল্ফ ডোবেলি বলেন, একটি সফল টিমে সবসময় একজন মানুষ রাখা উচিত যার কাজই হবে সবার মতামতের নির্দোষ সমালোচনা করা এবং ভুল ধরা, যাকে বলা হয় ডেভিলস অ্যাডভোকেট। নাম্বার 2, দ্য ইনসেটিভ সুপার রেসপন্স টেন্ডেন্সি। মানুষকে আপনি যেভাবে পুরস্কৃত বা ইনসেটিভ দিবেন, মানুষ তার সাধারণ জ্ঞান বা বিবেক বলে ঠিক সেভাবেই কাজ করবে। 19 শতকে ভারতে যখন ব্রিটিশ শাসন ছিল, তখন দিল্লিতে সাপের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। ব্রিটিশ সরকার ঘোষণা করলো, যে ব্যক্তি একটি মরা কোবরা সাপ এনে জমা দেবে তাকে নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। ফলাফল কি ছিল জানেন? দিল্লির মানুষেরা গড়ে গড়ে কোবরা সাপ চাষ করতে শুরু করে দিল পুরস্কার টাকার লোভে। যখন সরকার এই চালাকি বুঝতে পেরে পুরস্কার বন্ধ করে দিল, তখন চাষিরা ওই হাজার হাজার কোবরা সাপ দিল্লির রাস্তা ছেড়ে দিল। ফলে সাপের সংখ্যা আগের চেয়ে 10 গুণ বেড়ে গেল। কর্পোরেট লাইফেও যখন আপনি সেলস টিমের ওপর কেবল টার্গেট পূরণের অন্ধ প্রেসার দিবেন, তারা কোম্পানির লং টার্ম ক্ষতি করে কাস্টমারকে ধোকা দিয়ে প্রোডাক্ট গুছিয়ে দিয়ে আসবে। 3. দ্য আউটকাম বায়াস। আমরা কোনো সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল ছিল তা বিচার করি কেবল তার ফলাফল দেখে, সিদ্ধান্তের পেছনের প্রক্রিয়া বা প্রসেস দেখে নয়। যেমন ধরুন, একজন জুয়ারি তার পুরো মাসের বেতনের টাকা দিয়ে ক্যাসিনোতে গেল এবং জুয়া খেলে সেই টাকা ডাবল করে নিয়ে ফিরল। এখন আপনি যদি আউটকাম বায়াসে ভোগেন, তবে বলবেন, বাহ, জুয়ারির সিদ্ধান্তটা তো দারুণ ছিল, সে অনেক টাকা লাভ করেছে। কিন্তু প্রসেস বা প্রক্রিয়ার দিক থেকে তার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত আত্মঘাতী ও বোকার মতো। একইভাবে ব্যবসায় কোনো ভুল বা খামখেয়ালি সিদ্ধান্তের কারণে হঠাৎ ভাগ্যের জোরে লাভ হয়ে যেতে পারে। তার মানে এই নয় যে সিদ্ধান্তটি সঠিক ছিল। লং টার্মে টিকতে হলে ফলাফলের চেয়ে প্রক্রিয়া শুদ্ধতা যাচাই করতে হবে। এবার আসুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্র্যাজেডিক প্রশ্নে। এই 2026 সালে এসে যেখানে আমাদের পকেটে সুপার স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট ঘুরে বেড়াচ্ছে, চ্যাটজিপিটি বা ক্লড চোখের পলকে আমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, সেখানে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটির প্রাসঙ্গিকতা কোথায়? কেন আজ স্পষ্ট করে ভাবার ক্ষমতা আপনার সবচেয়ে বড় লাক্সারি বা প্রিমিয়াম স্কিল? খুব মনোযোগ দিয়ে শুনুন। এআই আপনাকে লাখ লাখ ডেটা, ইনফরমেশন এবং আইডিয়া জেনারেট করে দিতে পারে, কিন্তু এআই এর কাছে আপনি যখন কোনো আইডিয়া বা স্ট্র্যাটেজি চাইবেন, তখন সে আইডিয়াটি আপনার বিজনেসের জন্য সঠিক নাকি ভুল তা বিচার করার দায়িত্ব কিন্তু আপনার লজিক্যাল ব্রেনের। আজকের যুগে তথ্যের কোনো অভাব নেই, বরং তথ্যের ওভারলোড বা অতি প্রাচুর্যের যুগ। আর এই অতিরিক্ত তথ্যের যুগে আমাদের ব্রেন আরো বেশি করে কগনিটিভ বায়াসে পাতে পড়ে। এআই আপনাকে একটা চমৎকার গ্রাফ বা ডেটা অ্যানালাইসিস করে দিল। আপনি যদি কনফার্মেশন বায়াসে ভুগে থাকেন, তবে আপনি এআই কে দিয়ে কেবল আপনার ভুল বিশ্বাসের সপক্ষে ডেটা বের করিয়ে নেবেন। ভবিষ্যতে এআই টুলগুলো সবার কাছেই থাকবে, তাই বাজারের লড়াইটা এআই দক্ষতার উপর নির্ভর হবে না, লড়াইটা হবে কার স্পষ্ট চিন্তা করার ক্ষমতা কত বেশি, কে ভুল তথ্যের মহাসমুদ্র থেকে সঠিক হিরিটি চিনে বের করতে পারছে। যে মানুষ নিজের মগজের পাতগুলি সম্পর্কে সচেতন, তাকে কোনো এআই অ্যালগরিদম, কোনো ফেসবুক ট্রেন্ড বা কোনো পলিটিক্যাল ক্যাম্পেইন ম্যানিপুলেট করতে পারবে না। স্পষ্ট চিন্তা করার ক্ষমতাই হবে এআই এর যুগের আসল স্বাধীনতা। রল্ফ ডোবেলির এই পুরো বইয়ের নির্দেশ থেকে আমরা যদি আমাদের বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করতে চাই, তবে আমাদের প্রতিদিন 3টি সহজ নিয়ম মেনে চলতে হবে। নাম্বার 1, একটি চেকলিস্ট ব্যবহার করুন। বড় কোনো ইনভেস্টমেন্ট, ক্যারিয়ারের পরিবর্তন বা ব্যবসায়িক চুক্তি করার সময় মুখের কথায় বা তাৎক্ষণিক আবেগের সিদ্ধান্ত নেবেন না। খাতা কলম নিয়ে বসুন এবং একটি চেকলিস্ট তৈরি করুন। আমি কি এখানে স্নান কষ্ট ফেলাসির শিকার হচ্ছি? আমি কি কেবল সোশ্যাল প্রুফ দেখে এই ট্রেন্ডে জাপ দিচ্ছি? চেকলিস্ট আপনাকে কগনিটিভ বায়াস থেকে টেনে বের করে আনবে। 2, ডায়েরি লিখুন বা ডিসিশন জার্নাল। যখনই কোনো বড় সিদ্ধান্ত নেবেন, ডায়েরিতে লিখে রাখুন
আপনি ঠিক কি ভেবে, কোন তথ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটি নিয়েছিলেন? 6 মাস পর যখন ফলাফল আসবে, তখন ডায়েরিটি খুলে মেলান। এতে আপনি বুঝতে পারবেন আপনার ব্রেন অতীতে কোথায় ভুল ছিল। মানুষ নিজের ভুল দ্রুত ভুলে যায়। এই জার্নাল আপনাকে নিজের ভুল আয়নার মতো পরিষ্কার করে দেবে। নাম্বার 3, নেগেটিভ থিঙ্কিং বা নেতিবাচক চিন্তা করুন। কোনো প্রজেক্ট বা বিজনেস শুরুর আগে অতিরিক্ত পজিটিভ বা আশাবাদী না হয়ে একটু শান্ত হয়ে বসুন। ভাবুন, ধরলাম আজ থেকে 1 বছর পর আমার এই বিজনেসটি সম্পূর্ণ দেউলিয়া বা ফ্লপ হয়ে গেছে। এখন ঠান্ডা মাথায় খুঁজে বের করি কি কি কারণে এটি ফ্লপ হতে পারে। এই প্র্যাকটিসটিকে বলা হয় ফ্রি মডেল। এটি আপনাকে অবাস্তব আশাবাদের পাত থেকে বাঁচিয়ে মাটির বাস্তবতায় ফিরিয়ে আজীবনের জন্য সুরক্ষিত রাখবে। রব ডোবেলির দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি আমাদের শেখা যে জীবনে সুখী ও সফল হওয়ার জন্য আমাদের নতুন কোনো জাদুকরী জ্ঞান অর্জন করা দরকার নেই, বরং আমাদের ভেতরে অলরেডি যে চিন্তার আবর্জনা, ভুল ধারণা ও মগজের চাতুরি লুকিয়ে আছে, সেগুলোকে এক এক করে ছেঁটে ফেলাই হলো আসল বুদ্ধিমত্তা। মাইকেল অ্যাঞ্জেলোকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত সুন্দর ডেভিডের মূর্তি কিভাবে বানালেন, তিনি বলেছিলেন, ডেভিড তো ওই পাথরের ভেতরে লুকিয়ে ছিল, আমি শুধু অতিরিক্ত পাথরগুলোকে কেটে ফেলে দিয়েছি। আমাদের জীবনটাও ঠিক তেমনই। ভুল সিদ্ধান্তগুলো, কগনিটিভ বায়াসগুলো যদি আমরা আমাদের জীবন থেকে কেটে বাদ দিতে পারি, তবে আমাদের ভেতরের আসল সম্ভাবনা এবং স্পষ্ট চিন্তার সৌন্দর্য ডানা মেলে উঠবে। আজকের এই পর্বটি আপনার কেমন লেগেছে? আপনি কি আপনার নিজের জীবনের কোনো সিদ্ধান্তের সাথে স্নাঙ্ক কস্ট প্যালাসি বা কনফার্মেশন বায়াসের মিল খুঁজে পেয়েছেন? কমেন্ট করে আপনার সেই গল্পটি আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার সেই বুদ্ধিমান বন্ধুর সাথে শেয়ার করবেন যে নিজেকে অনেক বড় লজিক্যাল পার্সন বলে মনে করে, কিন্তু প্রায়ই বোকার মতো কাজ করে বসে। খুব দ্রুত দেখা হবে এই 100টি বিখ্যাত বইয়ের বিশেষ অডিও বুক সিরিজের কোনো মাস্টারপিস বইয়ের চূড়ান্ত বা জাদুকরী ভয়েস স্ক্রিপ্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, স্পষ্ট চিন্তা করুন, মগজের পাত থেকে মুক্ত থাকুন এবং নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ফারহানা ইয়াসমিন। ধন্যবাদ।